এই গল্পটা শুনতে হলে মনটাকে একটু আলগা করুন। আশেপাশে কেউ নেই তো? তবে শুরু করি। আজ আমি আমার জীবনের এমন একটা অধ্যায়ের কথা বলবো যা হয়তো অনেকেই জানতে চান, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। আমার নাম রাখি। আমার বাড়ি বর্ধমান। আপনারা আমাকে চেনেন, হয়তো ভিডিওতে দেখেছেন। আজ যখন আপনাদের সামনে বসে আছি, তখন আমার পরনে একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি। খুব সাধারণ, কিন্তু কেমন একটা যেন অদ্ভুত মন খারাপ আর আনন্দের মিশেল আমার চোখে মুখে। আমার শরীরটা, বিশেষ করে কোমরের বাঁকটা অনেকেই খেয়াল করেন। হয়তো এই বয়স হয়েছে, কিন্তু এখনও টান টান। এই শরীরই তো সাক্ষী আমার অনেক নীরবতার, অনেক অপ্রকাশিত ইচ্ছার। ভেতরে ভেতরে আমি হয়তো পোড়ামাটি হয়ে গেছি, বাইরে থেকে যেটাই দেখুক না কেন। কিন্তু সে কথা থাক। আপনারা যদি এমন আরও গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সমর্থন আমার খুব প্রয়োজন। আমার বিয়ে হয়েছিল তখন আমি মাত্র 21। গ্রামের মেয়ে, স্বপ্ন বলতে ঘর সংসার আর ভালোবাসার মানুষ। স্বামী রণজিৎ, বয়সে আমার থেকে বছর 10 বড়। সরকারি চাকরি করতেন, শহরে থাকতেন। আমার বাবা মা ভেবেছিলেন শহরে বিয়ে হলে মেয়ের জীবনটা সুখের হবে। প্রথম প্রথম সব ঠিকই ছিল, নতুন সংসার, নতুন সব কিছু। কিন্তু রণজিৎ কাজের লোক, সকাল থেকে রাত অবধি ডিউটি, ছুটি ছাটাও কম। যখন বাড়িতে আসতেন তখন হয় খুব ক্লান্ত থাকতেন, না হয় বন্ধুদের সাথে সময় কাটাতেন। আমার দিকে তাকানোর বা আমার সাথে কথা বলার তেমন সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। আমি একটা বড় বাড়িতে একা পড়ে রইলাম। এই শহরে আমার কেউ ছিল না। আত্মীয় স্বজন বলতে রণজিতের মা বাবা আর ভাই। বাবা মা খুব ভালো মানুষ, কিন্তু ওনাদের বয়স হয়েছে। আর রণজিতের ছোট ভাই সৌরভ, সে তখন সবে কলেজ পাশ করে চাকরির চেষ্টা করছে। শুরুতে সৌরভের সাথে আমার কোনো বিশেষ কথা হতো না। সে তার মতো থাকত, আমি আমার মতো। কিন্তু ধীরে ধীরে সবকিছু পাল্টাতে শুরু করল। আমার একাকিত্ব, আমার মনের ভেতরে জমা অভিমান আর অপূর্ণতার শূন্যস্থানটা যেন সৌরভের চোখে ধরা পড়েছিল। যখন রণজিৎ বাড়িতে থাকতেন না, তখন বাড়ির ছোটখাটো কাজে আমি সৌরভের সাহায্য চাইতাম। টুকটাক বাজার করা, ইলেকট্রিকের কিছু ঠিক করা। ও কখনো না বলতো না, বরং হাসি মুখে করে দিত। আর সেই হাসিটা, সেই সহজ সরল হাসিটা আমার মনে অদ্ভুত একটা ছোঁয়া দিত। আমি রান্নাঘরে কাজ করছি, হয়তো আমার হাত পুড়ে গেল। সৌরভ দৌড়ে এসে জল ঢেলে দিত, আমার হাত ধরে আলতো করে চাপ দিত। সেই প্রথমবার ওর হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠেছিল। এমনভাবে কেউ আমাকে দেখেনি, এমন করে কেউ আমাকে যত্ন করেনি। সেই স্পর্শে কোনো ভুল উদ্দেশ্য ছিল না, ছিল শুধুই মায়া আর দুশ্চিন্তা। কিন্তু আমার মনটা তো একাকিত্বের মরুভূমি। সেখানে সামান্য এক ফোঁটা জলও যেন জীবনের উৎস হয়ে দেখা দিয়েছিল। সেদিন ছিল এক বর্ষার রাত। বিদ্যুৎ চলে গিয়েছিল, সারা বাড়ি খুটখুটে অন্ধকার। রণজিৎ ডিউটিতে, শাশুড়ি শ্বশুর ঘুমিয়ে পড়েছেন। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছিল। বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করছিল। এমন সময় পেছনে এসে দাঁড়ালো সৌরভ। আমি চমকে উঠেছিলাম। ও বলল, ভাবি, একা একা দাঁড়িয়ে আছো কেন? ভয় করছে না? ওর গলাটা অদ্ভুত নরম শোনাচ্ছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। ও আমার পাশে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে। অন্ধকারে ওর শরীর থেকে আসা উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। বিদ্যুৎ না থাকায় গরম লাগছিল, কিন্তু ওর নৈকট্যে আমার গা কাটা দিয়ে উঠছিল। আমরা দুজনেই চুপচাপ ছিলাম, শুধু বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের চাপা নিঃশ্বাস। হঠাৎ করে ওর হাতটা আমার হাতে এসে পড়ল। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা উষ্ণ স্পর্শ। আমার হাতটা ধরে ও আলতো করে চাপ দিল। মনে হলো আমার সমস্ত শরীর যেন সেই চাপেই নুইয়ে পড়ছে। আমার চোখে জল এসে গিয়েছিল। কতদিন পর এমন একটা স্পর্শ, এমন করে কেউ আমার কথা ভাবছে। সেই রাতে আমরা অনেকক্ষণ পাশাপাশি দাঁড়িয়েছিলাম। ও কোনো কথা বলেনি, আমিও না। শুধু হাতের ওপর হাতের স্পর্শ ছিল, আর মনের ভেতরে এক অব্যক্ত যন্ত্রণা। এরকম ঘটনা প্রায়ই ঘটতে শুরু করল। রণজিৎ যখনই বাইরে যেতেন, আমাদের দূরত্ব যেন অলক্ষ্যে কমে আসত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন মাঝে মাঝে সৌরভ আমার ঘরে এসে উঁকি দিত। প্রথম প্রথম আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে কখনো কিছু বলতে পারতাম না। ও শুধু বলতো, ভাবি, ঘুম আসছে না, গল্প করবে? আমার ভেতরের একাকিত্ব আর ওর সহজ সরল চাওয়া আমি না করতে পারতাম না।
আমরা দুজনে নীরবে অনেক গল্প করতাম, কখনো সংসারের কথা, কখনো নিজের স্বপ্ন নিয়ে। ওর চোখে আমি নিজের অপূর্ণ স্বপ্নগুলো দেখতে পেতাম। ও আমার দিকে এমনভাবে তাকাতো যেন ওর চোখের গভীরে আমার সব কষ্ট আর অভিমান স্পষ্ট লেখা আছে। সেই চাহনিতে কোনো কুরুচিপূর্ণ ইঙ্গিত ছিল না, ছিল শুধু গভীর এক সহানুভূতি আর ভালো লাগা। আর সেই ভালো লাগাটাই ধীরে ধীরে আমার মনের গভীরে একটা অন্যরকম সম্পর্ক তৈরি করছিল। একদিন রাতে সৌরভের শরীর খারাপ হলো, জ্বর আর কাশি। শাশুড়িমা ওনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন, কিন্তু রাতে জ্বর বাড়ল। আমি অস্থির হয়ে উঠলাম। স্বামী নেই, এদিকে ছোট ভাইটার শরীর খারাপ। আমি চুপি চুপি ওর ঘরে গেলাম। ও কাঁপছিল। আমি ওর কপালে হাত দিলাম। গা পুড়ে যাচ্ছিল। আমি জলপট্টি এনে ওর মাথায় দিতে লাগলাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এইটুকু একটা ছেলে, ওর কেউ নেই। আমার মনটা আরও নরম হয়ে গেল। ও আমার হাতটা ধরে ফিসফিস করে বলল, ভাবি, তুমি আছো বলে আমার ভয় করছে না। ওর ওই কথাটা আমার কানে বাজছিল। মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা বিরাট শূন্যতা ছিল, আর ও সেই শূন্যতাটা ভরিয়ে দিচ্ছে। সেই রাতে আমি ওর পাশেই বসেছিলাম, ওর হাতটা ধরে রেখেছিলাম। শরীরের উষ্ণতা যেমন ছিল, তেমনই ছিল মনের উষ্ণতা। আর সেই উষ্ণতায় আমার ভেতরের সব বাধা যেন ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে হাঁটছি, কিন্তু ফেরার পথটা যেন আর খুঁজে পাচ্ছিলাম না। আমার মনটা যেন এক অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছিল। সামাজিক সব নিয়ম, সব নীতি যেন আমার চোখের সামনে অস্পষ্ট হয়ে যাচ্ছিল। পরের দিনগুলোতে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। কথার মধ্যে, চোখের চাহনিতে, এমনকি নীরবতার মধ্যেও একটা অদ্ভুত টান অনুভব করতাম। যখন বাড়ির সবাই ঘুমিয়ে যেত, তখন বারান্দায় বা ছাদে আমাদের দেখা হতো। আকাশের দিকে তাকিয়ে আমরা কত কথা বলতাম। ও আমাকে বোঝাতো আমার কষ্টগুলো ও বুঝতে পারে। আমার স্বামী যখন আমার প্রতি উদাসীন থাকতেন, তখন সৌরভের প্রতিটি কথা যেন আমার মনে মলমের মতো কাজ করত। ও একদিন বলল, ভাবি, তুমি শুধু আমার, আর কেউ তোমাকে বুঝতে পারবে না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু আমার মনটা তখন বড্ড দুর্বল হয়ে পড়েছিল। আমি ওর কথায় আশ্বস্ত হতাম, ওর সান্নিধ্য চাইতাম। একদিন শাশুড়িমা তীর্থে গেলেন। শ্বশুরমশাইও গ্রামের বাড়িতে আত্মীয়ের বাড়িতে গেছেন কদিনের জন্য। বাড়িতে আমি আর সৌরভ। সেদিন দুপুরে খেতে বসে সৌরভ বলল, আজ বাড়িটা খুব ফাঁকা লাগছে, তাই না ভাবি? আমি কিছু বলিনি। ওর চোখে একটা গভীর চাওয়া ছিল। খাওয়া শেষে আমি ঘরে গিয়ে শুয়েছিলাম। আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর সৌরভ আমার ঘরে এলো। দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখে একটা অদ্ভুত নেশা, যা আমার চোখেও ছড়িয়ে পড়ছিল। ও আমার পাশে এসে বসল, আমার মাথার কাছে। আমার হাতটা টেনে নিল নিজের হাতে। ওর আঙুলগুলো আমার হাতের ওপর দিয়ে আলতো করে বলিয়ে দিচ্ছিল। আমার শরীর কেমন অসাড় হয়ে আসছিল। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ওর কণ্ঠস্বরে এমন একটা আকুতি ছিল যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো ছলছল করছিল। মনে হচ্ছিল ও সত্যিই খুব একা, আর আমার ভেতরের শূন্যতাটাও যেন ওকে আরও বেশি করে আঁকড়ে ধরছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। সমাজের নিয়ম, পারিবারিক সম্মান, সব কিছু যেন ধুলোয় মিশে যাচ্ছিল। আমার স্বামীর প্রতি আমার কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না। তার জায়গায় ছিল শুধুই একরাশ অভিমান আর অবহেলা। আর সেই শূন্যতা পূরণ করছিল সৌরভ। কিন্তু এর শেষ কোথায়? আমার মনটা বারবার বলছিল, এটা ঠিক নয়, এটা একটা ভুল। কিন্তু শরীর আর মন যেন কোনো বাঁধ মানছিল না। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওর হাতটা ধরে সারা জীবন এমন করেই থেকে যাই। এই একাকিত্বের জীবন থেকে মুক্তি পেতে আমি যেন যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম। ওর নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমার বুকের ধুকপুকানি যেন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এই বুঝি আমার সবটুকু নিয়ন্ত্রণ ভেঙে পড়ল।
কিন্তু তখনই আমার ভেতরের বিবেকটা যেন নড়ে চড়ে উঠল। এই সংসার, আমার শ্বশুর শাশুড়ি, তারা আমাকে কতটা ভালোবাসেন। আমার স্বামী হয়তো আমার প্রতি উদাসীন, কিন্তু তিনি কোনোদিন খারাপ ব্যবহার করেননি। আমি কি এই সম্পর্কের মূল্য এভাবে দিতে পারি? আমি ধীরে ধীরে আমার হাতটা সরিয়ে নিলাম। সৌরভের চোখে একটা বিস্ময় আর কষ্ট দেখতে পেলাম। ও কিছু বলেনি। আমি শুধু ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মনে হলো এই সম্পর্কটা যতই আবেগপ্রণোদিত হোক না কেন, এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। এই গোপন সম্পর্ক, এই লুকানো আবেগ, এটা আমার জীবনকে ধ্বংস করে দেবে। আমি নিজের অজান্তেই যেন এক অদৃশ্য আগুনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম আমার এখন সুক্ত হতে হবে। সেই দিনটার পর থেকে আমি সৌরভের সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। ওর কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার নিজের ভেতরের যন্ত্রণাও কম ছিল না। আমি নিজেকে বোঝাতে লাগলাম এই আবেগটা সাময়িক, এই ভুল সম্পর্কটা আমাদের দুজনের জীবন নষ্ট করে দেবে। আমি আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলাম, তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমারও তার মনোযোগ প্রয়োজন। যদিও তাতে খুব বেশি লাভ হলো না, তবুও আমি চেষ্টা চালিয়ে গেলাম। সৌরভ যখন আমার থেকে দূরে থাকতে শুরু করল, তখন ওর চোখে দেখেছি অভিমান আর এক রাস প্রশ্ন। আমি জানি ও আমাকে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসাটা ছিল সমাজের চোখে নিষিদ্ধ, পারিবারিক ঐতিহ্যের পরিপন্থী। আজ আমি অনেক পরিণত। সেই ঘটনাগুলোর পর অনেক বছর পেরিয়ে গেছে। সৌরভ এখন অন্যত্র চাকরি করে, বিয়েও করেছে। আমাদের দেখা হয় না বললেই চলে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও আমার মনের গভীরে রয়ে গেছে। আমি যখনই একা থাকি, সেই রাতগুলোর কথা মনে পড়ে। সেই স্পর্শ, সেই চাপা দীর্ঘশ্বাস, সব যেন জীবন্ত হয়ে ওঠে। কিন্তু আমি এখন বুঝতে পারি, আবেগ যতই তীব্র হোক না কেন, কিছু সীমারেখা অতিক্রম করা ঠিক নয়। মুহূর্তের দুর্বলতা আমাদের জীবনকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন হয়ে পড়ে। ঘরের ভেতরের সম্পর্কগুলো পবিত্রতার প্রতীক। যখন সেখানে কোনো বাইরের আবেগ প্রবেশ করে, তখন সব কিছু নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই সতর্কবার্তা: সম্পর্ককে সম্মান করুন, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনে একাকিত্ব বা অপূর্ণতা আসতেই পারে, কিন্তু সেগুলোকে পূরণ করার জন্য এমন কোনো পথ বেছে নেবেন না যা আপনার নিজের সম্মান আর ভালোবাসার মানুষকে অসম্মান করে। মনে রাখবেন, মুহূর্তের সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন ধরে। সবশেষে বলতে চাই, জীবন বড় সুন্দর, একে সঠিক পথে চালিত করুন। ভালো থাকবেন।